5টি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আমিও তো দিব, আপনারা উত্তর দেবেন কমেন্ট। চলুন শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ম্যাচের জয়ের নায়ক কে? রিশাদ হোসেন নাকি মিরপুরের পিচ? দেখেন, এক্ষেত্রে আসলে কী বলবো, কিছুই বলার নাই। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নেমেছিল তখনই বুঝতে পারছিলাম যে আসলে পিচে এমন কিছু করবে যেটার বেনিফিট শুধু স্পিনাররাই পাবে। ফলাফল তাই হয়েছে। স্পিনাররা যেরকম বল করছে, বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল আসলে হোয়াইটের বলও হোয়াইট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। মানে বাংলাদেশের ব্যাটারাই তো খেলতে পারতেছিল ঠিকভাবে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার এশিয়া কন্ডিশন এসে যে ভালো খেলবে তাতে কোনো সন্দেহ ছিল না যে ভালো খেলবে কি খেলবে না। ফলাফল তাই হয়েছে। কারণ এশিয়ার পিছিয়ে বরাবরের মতোই বিদেশিরা আসলে খুবই ভোগে। ফলাফল তাই। আর বিশেষ করে মিরপুর পিছিয়ে খেলে তার কোনো কথাই নেই। যাক, স্পিনাররা যে সুবিধা পাবে সেটা আগের থেকে আন্দাজ ছিল, যে কারণ মিরপুরের পিচ আগে যা ছিল তার থেকেও জঘন্য হয়ে গেছে, কিছুই বলার নাই এতে। তাই ধরে নিয়েছিলাম যে স্পিনারের সুবিধা হবে, সেটাই হয়েছে। রিশাদ হোসেন 6 উইকেট নিয়েছে, ভালো কথা। রিশাদ হোসেন বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে খেলছে। ওখানে খেলে তিনি বাজিমাত করছেন। তার ছোটো একটা ক্যামিও ইনিংস দেখেছি আমরা, 13 বলে 26 রানের ইনিংস, এরপর 6 উইকেট। যাক, বাংলাদেশ জিতছে টানা 3 ম্যাচ পর, এটাই অনেক। আর এর থেকে আর সবচেয়ে বেশি বলবো যে মিরপুর যে পিচ, এই পিচের কারণেই বাংলাদেশ মূলত জিতেছে। কেননা পিচ এমন একটা পিচ বানিয়েছে এখন বর্তমানে, এমন একটা কন্ডিশনে চলে গেছে যে আসলে পিচের যে অবস্থা, আপনি কিংবা যে কোনো সাধারণ মানের বোলারও ওখানে ভালো বল করবে। প্রশ্ন নাম্বার 2, এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশ দল বড় বড় টুর্নামেন্টে বিদেশের মাটিতে ভালো কিছু করতে পারবে কি না? দেখুন, আসলে এতে বেশি কিছু বলার নেই, ফলাফল আপনারাই জানেন। সবসময় আমরা কোনো বড় বড় টুর্নামেন্টের আগে মিরপুর পিচে খেলি, এরপর যখন বড় বড় টুর্নামেন্টের বাইরের দেশে যখন খেলে যাই, বাজেভাবে হেরে এবং বাজেভাবে ম্যাচের ফলাফল করে আমরা দেশে ফিরে আসি। সো আসলে এর চেয়ে বেশি কিছু বলার নেই। আপনি যদি মিরপুর পিচে যদি এভাবে প্রতিনিয়ত খেলে থাকেন, তাহলে আপনার খেলা ডাউনের চাইতে আপ হবে না, সবসময় ফলাফল ডাউনই থাকবে। প্রশ্ন নম্বর 3, প্রতিটা সিরিজে দেখে আসছি যে বারবার ওপেনিংয়ের যে একটা কম্বিনেশন, সেটা বারবার পরিবর্তন হচ্ছে। এতে করে ওপেনিংয়ে ভারসাম্য নষ্ট হচ্ছে কি না? দেখেন, আসলে কিছুই বলার নেই এখানেও কিছু বলার নেই। বাংলাদেশের কোনো কথা উঠলে কোনো প্রশ্ন করে আসলে কিছুই বলার নেই। এটা আমরা দেখে আসছি যুগের পর যুগ, পর যুগ। আসলে এক ম্যাচ খারাপ খেললে আমরা তাকে বসায় দিই। যেমন শ্রীলঙ্কা যে ওয়ানডে সিরিজ হলো, সেখানে দেখলাম যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম ওপেনিং খেলেছে। ইমন ভালো খেলছে, ওয়ানডে সিরিজে ভালো 30 রানের একটা 2-3টে ইনিংস আছে ওয়ানডেতে শ্রীলঙ্কার সাথেই। তো আসলে তাকে কেন বাদ দিয়েছে আমার জানা নাই। কিন্তু তানজিদ তামিম সময় দেখলাম যে আফগানিস্তান সিরিজ দেখলাম যে খুব তেমন একটা ভালো একটা আসলে ফলাফল করতে পারেনি। তো যার ফলে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা দেশের মাটিতে দেখলাম নতুন একটা ওপেনিং কম্বিনেশন দেখলাম, সাইফ হাসান এবং সৌম্য সরকার। দেখেন, সাইফ হাসান টি-20 জন্য বেস্ট ওপেনিং হিসেবে আমি ধরে নিব। সাইফ হাসান কখনোই ওয়ানডেতে ওপেনিং করার যোগ্য না। ওকে মিডল অর্ডার খেলা, ওপেনিংয়ের যে ফলাফলটা পাবেন তার থেকে বেশি বেনিফিট পাবেন এই মিডল অর্ডারে। কারণ টি-20তে তো মাত্র 20 ওভারের খেলা, সেখানে তো মারমুখী হয়ে খেলতে হয়, সেজন্যই ওখানে বেস্ট। আর ওয়ানডেতে 50 ওভারের খেলা, সো এখানে ধীরে সুস্থে মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হয়। যার ফলে কি হয়, যেখানে সিঙ্গেল বাই সিঙ্গেল এবং ধীরে ধীরে খেলে ইনিংস বিল্ড আপ করে একটি বড় ইনিংস খেলা যায়, সেটা একমাত্র সম্ভব শুধুমাত্র মিডল অর্ডারই। কেননা ওপেনিংয়ে তো আপনাকে প্রথম 10 ওভার পাওয়ার থাকে, তো সবাই মারতে চাইবে। তো আসলে সাইফ হাসান আমার মনে হচ্ছে যেন এখানে একটা ভারসাম্য হারিয়ে ফেলছে। এবার আসি সৌম্য সরকারকে নিয়ে। দেখেন, সৌম্য সরকার কিন্তু গত কিছু যে প্রিমিয়ার লিগ যে আমাদের লিগটিক যে হলো, সেখানে কিন্তু ভালো কোনো আহামরি পারফরমেন্স করতে পারেনি। তো আমাদের যে নির্বাচক বা কোথাও যেটা ব্যাখ্যা ছিল যে লিটন দাসের পরিবর্তে একজন অভিজ্ঞ খেলোয়াড়কে অন্তর্ভুক্তি করেছে, তো সেটা আসলে কোনো বেনিফিট আসবে না। কারণ সৌম্য সরকার কিন্তু এমন কোনো আহামরি পারফরমেন্স করে নেই যে আসলে তাকে ওয়ানডেতে জোর করে খেলিয়ে এবং ওপেনিংয়ে নামিয়ে একটা বাজেভাবে একটা উইকেট দিয়ে আসবে এবং বাংলাদেশকে বারবার বিপদে ফেলবে। তো আসলে কোনো দরকার ছিল সৌম্য সরকার ইউজ করে না। নাইম শেখ রিসেন্টলি লিগগুলোতে খুব ভালো পারফর্ম করেছে। ওই 1-2 ম্যাচ খারাপ খেললে দেখি যে ওকে আমরা নিয়ে আসি, বাদ দিয়ে দিই, হয় স্কোয়াডে রেখি কিন্তু বাদ দিয়ে দিই, কিংবা স্কোয়াড থেকেই বাদ দিয়ে দিই। তো আসলে ঠিক না, 1-2 ম্যাচ আসলে কাউকে জাজমেন্ট করা যায় না। ও মিনিমাম 4 থেকে 5টা ম্যাচ খেলানো উচিত আমি মনে করি।
প্রশ্ন নাম্বার 4, মানে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নাসুম হোসেনকে, এটাকে আপনি কীভাবে দেখেন? তো আমি বলবো যে খুব ভালো একটা পজিটিভ দিক, কেননা যেহেতু এটা স্পিন পিচ হয়ে গেছে, সো আসলে নাসুম আহমেদকে আসলে আফগানিস্তান সিরিজে ওয়ানডে সিরিজে রাখা দরকার ছিল, তাহলে হয়তো বাংলাদেশে মানে স্পিন ইউনিটটা আরও স্ট্রং থাকতো। তানভীর ইসলাম ভালো বল করতেছে, কিন্তু মাঝে মধ্যে তার ওই খেলটা মানে মাঝে মধ্যে তার বলিং লাইন আপটা একটু পরিবর্তন হচ্ছে, যার ফলে কিন্তু ব্যাটসম্যান ভালো মারতে পারতেছে। তো আমি মনে করি যে তানভীর ইসলাম, নাসুম আহমেদ এবং ইশাদ হোসেন মানে বাংলাদেশ স্কোয়াড মানে বেস্ট 11-এ দ্বিতীয় ওয়ানডে এবং তৃতীয় ওয়ানডেতে আমি চাই নাসুম আহমেদ, তানভীর ইসলাম, ইশাদ হোসেন তিনজন স্পিনার খেলতে, কারণ যেহেতু এটা স্পিন ট্র্যাক হয়ে গেছে, তো আসলে পিচটাই আসলে এমন জঘন্য, মানে জঘন্য বললেও আসলে ভুল হবে, তার থেকেও যদি কিছু থাকে তাহলে সেটা বললে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি নাসুম হোসেন, তানভীর ইসলাম, ইশাদ হোসেনকেই চাইবো স্কোয়াডে। সেই জন্যই আমি মনে করি যে একটা ভালো একটি পজিটিভ দিক হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য নাসুম আহমেদকে অন্তর্ভুক্তি করার জন্য। প্রশ্ন নাম্বার 5, মিরপুরের পিচ কি আর পরিবর্তন হবে কি না? আসলে দেখেন, যেখানে বর্তমান যে গার্লস কমিটিতে আছে বা গার্লস কমিটির চেয়ারম্যান কিংবা বিসিবি পরিচালক সেখানে নিশ্চয়তা দিতে পারছেন না যে আসলে মিরপুরের পিচ পরিবর্তন হবে কি না। আসলে বলছেন যে এই মুহূর্তে নাকি পরিবর্তন করা সম্ভব নয়। যে আমজাদ হোসেন একটা কথা বলছে, খুব সুন্দর একটা কথা বলছেন, দেখলাম যে এটা নাকি সেন্টার উইকেট, 7 নম্বর উইকেট, এখানে চাইলেও তিনি আসলে পরিবর্তন করতে পারবেন না, বিসিবি নাকি পারবে না। আসলে খুব দুঃখজনক। তাহলে টমি হেমিংকে কেন আমরা নিয়ে আসলাম? কিন্তু গামেডি সিলভাই ভালো ছিল, এর থেকেও ভালো পিচ ছিল, স্পিন ট্র্যাক থাকলে এর থেকেও ভালো ছিল, এবং মোটামুটি প্রথম ইনিংসে যারা ব্যাট করতো তারা অনেক মোটামুটি ভালো রান পাইতো। তো টমি হেমিংকে আনার পর দেখেছি যে পিচের যে মানে কালো মাটির মানে কাদা কাদা যেটাকে ভাব দেখা গেছে কালো মাটির, তো আসলে কালো মাটির পিচ লাভ হয়েছে কি? তো টমি হেমিংকে আমার লাভ হলো কি? তো মানে টাকা কোটি কোটি টাকা খরচ করতে বলছে, আমরা একটা পিচ তার বাজারে ভালো মানের পিচ আমরা তৈরি করে বলছি মিরপুরকে, তাহলে আবার টমি হেমিংকে কেন নিয়ে আসলাম? আসলে টমি হেমিংকে দোষ দিয়ে লাভ নেই, টমি হেমিংও মানে কতই বা কাজ করতে পারছে, নতুন একটা পিচে একটা তৈরি করছে, দেখতে চাইছে যে আসলে পিচ কেমন আচরণ করে, তো তার থেকেও বেশি কিছু আশা করতে পারিনি। কিন্তু তাহলে বিসিবি কর্মকর্তা তাহলে কী করতেছে? যদি ভালো পিচ না বানাতে পারি তাহলে কোটি টাকা কেন খরচ করে টমি হেমিংকে আনলাম কিংবা এত কিছু করলো? তো গামেডি সিলভাকে রেখে দিত। এখন কথা হচ্ছে আসলে যদি কোনো সদিচ্ছা থাকে, মানে বিসিবির যদি কোনো সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই সম্ভব। বিসিবির তত্ত্বাবধানে একটি সুন্দর একটি মিরপুর উইকেট আমরা আশা করতে পারি। আমরা চাই যে মিরপুর উইকেট পরিবর্তন হোক। এই দল উইকেটে খেলে বাংলাদেশ কিছুই করতে পারবে না, উল্টা আরও ভালো হচ্ছে থেকে খারাপ হচ্ছে ফলাফল। তো আমি চাইবো বা আমরা দেশবাসী চাচ্ছি যে যাতে ভালো একটি উইকেট আমরা আশা করতেছি, ভালো একটি পিচ আমরা আশা করতেছি। তো আমার যদি প্রশ্নগুলো যে ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও আমি শুধরে নেব, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।